অলস ভঙ্গিতে হাঁটতে থাকা পা জোড়া হঠাৎ করেই সতর্ক ভঙ্গিতে পা ফেলতে লাগল। ফুল গ্রেন লেদারের আর্মি বুট জোড়ার কারণে এতক্ষণ হাঁটার তালে ঠক ঠক শব্দ হলেও এখন একদমই শব্দহীন পা ফেলছে। বসন্তকালের হিম করা সকালের পরিবেশ, হালকা শীতল বাতাস গায়ে শিরশির জাগাচ্ছে। প্রভাতের সোনালি আভা এখনো ছড়ায়নি ধরণীতে। শুধুমাত্র তমসায় আচ্ছাদিত শামিয়ানা সরে হালকা হালকা আলো ফুটেছে। সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। বান্দরবন সেনানিবাসের সৈন্যদের রানওয়ের পাশে থাকা চা বাগান থেকে নুপুরের রিনিঝিনি শব্দ পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে বাচ্চাদের খিলখিলিয়ে হাসির শব্দও শোনা যাচ্ছে। নিষিদ্ধ জায়গায় এমন অপ্রত্যাশিত শব্দ শুনতে পাওয়ায় যুবকটি সচকিত হল। পরনে তার খাকি পোশাক, সাথেই সেই শব্দ অনুসরণ করে শব্দহীন পায়ে এগিয়ে চলেছে সে। দুহাতের তালুতে শক্তভাবে আঁকড়ে ধরা ধাতব অস্ত্রটি সামনের দিকে তাক করা। হেই স্টপ দেয়ার আদারওয়াইজ আই উইল শুট ইউ, যুবকটির গমগমে কণ্ঠে চা বাগানের ভিতরে দাঁড়িয়ে থাকা মেয়েটি তটস্থ হল। ভয়ার্ত দৃষ্টিতে আত্মসমর্পণের ভঙ্গিতে এক হাত উপরে তুলল। মেয়েটি ভয়ার্ত দৃষ্টিতে একবার যুবকটি আরেকবার নিজের আশেপাশে তাকাচ্ছে। কেননা ইতিমধ্যেই বাচ্চাদের আওয়াজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মেয়েটি যেন এতে আরও অসহায় বোধ করল। যুবকটি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে পরখ করছে। রংচটা নজরকাড়া তাঁতের পোশাকে আবৃত ছিমছাম গরনের দেহটা। গোড়ালির উপর পর্যন্ত পোশাক পায় জমকালো এন্টিকের নুপুর। সাথে দেহেও বাহারি এন্টিকের অলংকার, মাথায় গোল করে কাপড় পেঁচিয়ে রাখা, তার উপরেও অলংকার। থুতনিতে চোখের দুই কোণাতে কালো তিনটা সুতরাং এর মতো চিহ্ন আঁকা। দুহাতে হাতে তার আঁকড়ে ধরা একটা ছোটখাটো সাদা রঙের ছাগল। একটু আউট নলেজ কাজে লাগালে মস্তিষ্কে উপজাতি ব্যতীত অন্য কোন শব্দই আসছে না। তাই যুবকটি নির্দ্বিধায় মেয়েটিকে উপজাতি হিসেবে ধরে নিল। নয়তো কোন বাঙালি এই কাক ডাকা ভরে সং সেজে বসে থাকবে না। কে আপনি, এখানে কিট করছেন? যুবকটি এক পা দু পা এগোতে এগোতে বলল। মেয়েটি ভ্রু কুঁচকে যুবকটির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলাচ্ছে। যুবকটির চলনের ধরন দেখে তার মুখ বিকৃত হয়ে গেল। যেন কোন সিরিয়াস মিশনে রণক্ষেত্রে রয়েছে। যুবকটি ভাবসাব একদমই তেমন। মেয়েটি এক হাত উপরে রেখেই মুখ খুলল। সরকার ওটা আপনাকে আত্মরক্ষা ও দেশ রক্ষার জন্য ব্যবহার করতে দিয়েছে, নিরপরাধ মানুষদেরকে ভয় দেখানোর জন্য নয়। যুবকটির মুখে শ্লেষাত্মক হাসি ফুটে উঠল। আরেকটু এগিয়ে গমগমে সুরে বলল, ক্রিমিনালরা কখনোই নিজেদের অপরাধী বলে দাবি করে না। দুনিয়ার সবচেয়ে নিরপরাধ নিষ্পাপ মানুষ হয় তারা। আপনার বক্তব্যের সারাংশটাও কি আমি তেমনই কিছু ভেবে নেব? নিজের বুদ্ধিদীপ্ততা ও সাহসিকতা সঠিক জায়গায় ব্যবহার করুন। আমরা এখানে ফুল তুলতে এসেছি, কোন ক্রাইম করার জন্য নয়। অযথা যোদ্ধাদের ন্যায় আচরণ করে নিজেকে বোকা প্রমাণ করবেন না। মেয়েটি কঠোর গলায় বলল। কিন্তু লাভ হলো কি? কোন না হলো না, বরং খট করে আওয়াজ হলট। যুবকটি এন্দু ক লোড করেছে তার শব্দ। বিরক্তিতে মুখ থেকে বর্গীয় শব্দ বেরিয়ে গেল মেয়েটির। যুবকটি একদম তার সন্নিকটে, বন্দুকটা তার কপাল থেকে এক হাত দূরে অবস্থান করছে। মেয়েটি সরাসরি এবার যুবকটি চোখে চোখ রাখল। যুবকটির ঠোঁট খানিক বেঁকে গেল। সেনানিবাসের এই জায়গাটায় বহিরাগত কেউ প্রবেশ করলে তাদের শাস্তির আওতায় আনা হয়। এই কথাটি আপনি কখনো শোনেননি? তাহলে আমি কিভাবে বিশ্বাস করব আপনি কোন অপকর্ম করতে এখানে আসেননি? মেয়েটি তখনও তার চোখের দিকে তাকিয়ে, চোখে মুখে তার বিরক্তি ভাব স্পষ্ট। এখন আমায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে কি করতে হবে? সেটা তো আপনার চিন্তা, আমার নয়। 5 মিনিট সময়ের মধ্যে নিজের সত্যতা প্রমাণ না করতে পারলে আই উইল শুট ইউ। যুবকটির কণ্ঠে রূঢ়তা। মেয়েটি ডানে বামে মাথা নাড়ল। জাগিয়ে রাখা হাতটা নামিয়ে যুবকটির কোমরের দিকে ইশারা করে বলল, আপনার ওয়াকিটকিটা একটু ব্যবহার করতে পারি? যুবকটি ভ্রু কুঞ্চিত করে তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। তা দেখে মেয়েটি বলল, খালি হাতে আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব? বহিরাগত কেউ ওয়াকিটকি ব্যবহার করতে পারবে না। এর কোড নাম্বার কেউ জানে না। যুবকটি বলল, ঠিক আছে, নিন, শুট করুন। মেয়েটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল। যুবকটি এবার দ্বিধায় পড়ল। মেয়েটিকে তার আক্রমণাত্মক কেউ মনে হচ্ছে না। তবুও সতর্ক তো তাদের শিরায় শিরায় মিশে আছে, তাই একদম ছেড়ে দিতেও পারছে না। আবার নিরপরাধ কাউকে সে কখনোই আঘাত করবে না। কিন্তু প্রমাণ ব্যতীত সে ছেড়েও দেবে না। তাই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ওয়াকিটকিটা বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল। দেখার পালা সেটা দিয়ে কি করে। যুবকটি ওয়াকিটকি বাড়িয়ে দিতেই মেয়েটি নাকের পাটা ফুলিয়ে আর চোখে তাকাতে তাকাতে এক প্রকার ছিনিয়ে নিয়ে নিল ওয়াকিটকিটি। হ্যালো, হ্যালো, কন্ট্রোল রুম 3-2 তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। আমাকে কি শোনা যাচ্ছে? যুবকটি খানিক অবাকপানে দেখছে মেয়েটিকে। তাদের অভ্যন্তরীণ কোড নাম্বার মেয়েটি কিভাবে জানে? ওপাশ থেকে সংকেত পেতেই মেয়েটি কারো কাছে রেগে কিছু বলল। ইজিত সিয়াশা, ওহ, আম সরি সিয়া। আজকে আমি ডিউটিরত নেই। মে বি ইউ আর ইন ডেঞ্জার। মেজর ওয়ালিউল্লাহ, ব্যতিব্যস্ত কণ্ঠস্বর।
ইয়েস আই এম। আপনার থেকে এতটা দায়িত্বজ্ঞানহীনতা আশা করিনি মেজর। বিগত 10 মিনিট যাবৎ আমাকে জবাবদিহিতা করতে হচ্ছে। প্লিজ, লেট মি গো, মেয়েটি কপাল কুঁচকে বলল। যুবকটি এখনও বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। আম রিয়েলি ভেরি সরি সিয়া। গতকাল নতুন মেজর জয়েন করেছে, আজ সেই ভিজিটে থাকবে, কিন্তু এখনও তো 6টা বাজেনি। ওকে, আমি দেখছি বিষয়টা, জাস্ট 2 মিনিট। 2 মিনিটের মাঝেই সব পরিষ্কার হয়ে গেল। মেয়েটি এখানে ঢোকার জন্য অনুমতি প্রাপ্ত। এটা আগে বললেই হতো, এত আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন ছিল না। সবটা পরিষ্কার হতেই যুবকটি কোনরূপ প্রতিক্রিয়া ছাড়া গটগট পায়ে সেখান থেকে চলে গেল। সে নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়েছিল পাহাড়ি এলাকার বসন্তের সকালের পরিবেশটা উপভোগ করতে। যুবকটি যেতেই চা বাগানের ভেতর থেকে 6টা বাচ্চার মাথা জেগে উঠল, চোখে মুখে তাদের এখনও ভয়ের দেখা মিলছে। 4জন ছেলে ও 2জন মেয়ে, প্রত্যেকের বয়স 7-8 এর মধ্যে। মেয়েটি রাগী দৃষ্টি নিক্ষেপ করল সেদিকে। বিপদের মুখে তাকে কিভাবে একা ফেলে গিয়েছিল। বাচ্চাগুলো কাদো কাদো চেহারায় কান ধরে বাইরে বেরিয়ে আসলো। সরি সিয়া, তুমি তো দেখেছ আয়রন ম্যান কি রাগ করেছিল আমাদের উপর। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, একটি বাচ্চা কান ধরা অবস্থায় কৈফিয়তের সুরে বলল। সিয়া নাকের পাটা ফুলালো। আসলেই আয়রন ম্যান, কি কঠোর মুখাভঙ্গিতে তার সাথে কথা বলল। যেন সে কোন দুষ্কৃতিকারী। দেখে নিবে সে এই উটকো মেজরকে। নিজের ভাবনাকে পাশ কাটিয়ে বাচ্চাগুলোর দিকে দৃষ্টিপাত করল সে। দাঁত কিরমির করে বলল, তোমরা একটা মির্জাফরের বংশধর। হোয়াট ইজ মির্জাফর, সিয়া? তন্মধ্যে একটা 7 বছরের বাচ্চা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল। সিয়াসা যেন এবার রাগে ফেটে পড়ল। কাকে কটু বলল সে? কটু কথা বললে যদি কটু কথার মানেই না বোঝে, তবে এই কটু কথা বলে কি লাভ হলো? তার তো কোন সম্মান রইল না। রাগে গোজগোজ করতে করতে সিয়াসা চা বাগান পেরিয়ে লাগোয়া ছোট পাহাড়টি বেয়ে উপরে চলে গেল। বাচ্চাগুলো ও তার পিছন পিছন ছুটল, প্রত্যেকের হাতে বেতের ছোট ঝুড়ি। বিশাল এরিয়া নিয়ে বান্দরবন সেনানিবাস। এর ভেতরে এই চা বাগান ঘেঁষে ছোট পাহাড়টির চূড়ায় বসন্তকালে ডেইজি ফুল ফোটে। এগ্রেসিভলি ছড়িয়ে পড়েছে পুরো পাহাড় জুড়ে। একটা অবিশ্বাস্য ব্যাপার হলেও সত্যি। সিয়াসা শুনেছে কোন এক সৈন্য বিদেশে মিশনে গিয়েছিল, সেখান থেকে এর বীজ এনেছিল। সেই থেকে প্রতিটা বছর বসন্তকালে এখানে ডেইজি ফুল ফোটে। পাহাড়ি এলাকা হিম পরিবেশের সাথে সরাসরি সূর্যের কিরণে কোন যত্ন ছাড়াই এটি ছোট পাহাড়টিকে সাদা হলুদের সংমিশ্রণে রাঙিয়ে তুলেছে। ডেইজি ফুল সিয়াসার পছন্দের তালিকায় ঊর্ধ্বে থাকায় সে প্রতিদিন সকালে এগুলো তুলে নিয়ে ঘরে সাজিয়ে রাখে। বান্দরবন সেনানিবাসের চারিপাশ কমান্ডের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনিট 5-এর মধ্যেই। ঘড়িতে সকাল 6টা 1 মিনিট, অথচ বিশাল প্রাঙ্গণে সৈনিকরা এতটা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে যেন তারা বিগত আধা ঘন্টা ধরে এখানে শারীরিকভাবে দাঁড়িয়েছিল। এতটাই সুনিপুণ, সুশৃঙ্খল, দক্ষভাবে সিনা চওড়া করে বীরের ন্যায় তারা দাঁড়ানো। বহিরাগত যে কেউ তাদের শৃঙ্খলা, কঠোরতা দেখলে হয়তো বিমুগ্ধ তাকিয়ে থাকবে। ঢাকার প্রধান সেনানিবাসে কর্মরত মেজর দর্পণ এহসান গতকাল বদলি হয়ে বান্দরবন সেনানিবাসে এসেছে। আজকে সেনানিবাসের সকল কিছু সে পরিদর্শন করবে। শুরুটা হয় সৈনিকদের দৈনন্দিন শারীরিক চর্চা দিয়ে ও প্রত্যাহিক অনুশীলন দিয়ে। পরিদর্শনকালেই দর্পণ একবার বেখেয়ালি মনে অদূরে সমতল ঘেঁষা পাহাড়টির দিকে তাকালো, যেখানে একটা ছাগলের পেছনে ছুটছে বাচ্চারা। তাদের মাঝে লাল রঙা পোশাকে একটি মেয়ে হাসতে হাসতে মাঝেমধ্যেই হেলেদুলে পড়ছে। কোমরে তার ফুল ভরতি ঝুড়ি ঠেকানো, এক হাতে ধরে আছে সে। নিয়ম শৃঙ্খলের ধ্বনিতে, কাঠিন্যতায় মুখরিত পরিবেশটাতে এই দৃশ্যটিকে সুন্দর দৃশ্য বলে আখ্যায়িত করলে খুব একটা অপরাধ হবে না। তবে মনে অযাচিত কৌতূহল একটা থেকেই যায়, মেয়েটিকে সেনানিবাসের মধ্যে এমন অবাধে চলাফেরা করার অনুমতি বা তার কাছে কেন? অযাচিত কৌতূহল কেউ দমাতে পারল না দর্পণ। গম্ভীর মুখে কাঠখোট্টা গলায় তার পাশে দাঁড়ানো এক সৈন্যকে জিজ্ঞাসা করল, মেয়েটিকে? সৈনিকটি পেশাগত স্ট্রেটকাট গলায় বলল, ম্যামের নাম সিয়াসা চৌধুরী, অবসরপ্রাপ্ত জেনারেল আশফাক আহমেদের নাতনি, অবসরপ্রাপ্ত মেজর সাইফ চৌধুরীর মেয়ে। দর্পণ মৃদু চমকালো মেয়েটির পরিচয়। পরমুহূর্তেই আবার নিজের কাঠখোট্টা স্বভাবে ফিরে আসলো। সে জেনারেল আশফাক আহমেদের আন্ডারে কাজ করেছে। মেজর সাইফের সাহসিকতা ও প্রশংসাও সে কম শোনেনি যখন থেকে সে এই পেশায় রয়েছে। সাহসিকতা, বুদ্ধিদীপ্ততা ও দায়িত্বপ্রায়ণতায় সকল সেনানিবাসেই এই নাম দুটি চিরপরিচিত। মেজর সাইফ কোন এক অজানা কারণে ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে চাকরি থেকে অবসর নেয়। উপজাতি? দর্পণ আবার জিজ্ঞেস করল। নো স্যার, পিওর বেঙ্গলি। সি লাইকস টু ক্যারি ডিফারেন্ট কালচারস। যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই করে। খুব আমোদপ্রমোদ প্রিয়। তাই বলে ছাগল, বাচ্চা এদের নিয়ে চা বাগানে কি করছে? এখানকার কর্তৃপক্ষ এটা মেনে কিভাবে নিচ্ছে? এগুলো তো বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দর্পণের কথায় দৃষ্টিকটু ভাব স্পষ্ট। ছাগলটিকে পেছনের মাঠে চড়িয়ে দেয়া হবে স্যার। আশা ফাউন্ডেশনে নতুন একটি বাচ্চা এসেছে।
সেই বাচ্চাটার আকিকা করানোর জন্য ছাগলটি আনা হয়েছে। আর বাচ্চাগুলো ওই আশ্রমের সেনানিবাসের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোন কাজ ম্যাম করে না, সৈনিকটি বলল। এর পরিপ্রেক্ষিতে দর্পণ আর কিছু বলার মতো পেল না। আশা ফাউন্ডেশন একটি অনাথ আশ্রম যার প্রতিষ্ঠাতা জেনারেল আশফাক আহমেদ, যার সামনে তারা সকলে শ্রদ্ধাবনত। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। কাচের ফুলদানিটির ভেতরে টলতে থাকা শুকনো মরমরে ফুলগুলো সরিয়ে উগ্রচিত্তে সাদা ফুলগুলো রেখে সশব্দে নারীটি ফুলদানিটা টেবিলে রাখল। বসার ঘরের সোফায় মুখোমুখি বসে থাকা দুই বৃদ্ধা কেঁপে উঠল সেই শব্দে। দুজনেই সংবাদপত্রের দ্বারা মুখ আড়াল করে বসে আছে। মাঝে মধ্যে আবার সংবাদপত্রের অড়ালে উকি দিয়ে দেখছে নারীটির রাগান্বিত কর্মকাণ্ড। তবে যেই না গরম হয়ে থাকা চোখে চোখ পড়ে সাথে সাথে আবার মুখ লুকায় সংবাদপত্রের আড়ালে। শুধু হাতে পায়ে বড় হয়েছে, এছাড়া আর কোন বুদ্ধি নেই। পারে শুধু আমাকে জ্বালাতে। এত বয়স হয়েছে তবুও একটা বিয়ে করতে পারছে না কেউ। তাদের কি? তাদের তো কিছু না, যত সব কষ্ট তো আমার হয়। সকাল সকাল ঘুম বাদ দিয়ে তাদের জন্য পছন্দনীয় হেলদি ফুড রান্না করো, ঘর গুছাও, সময় মতো ওষুধ খাইয়ে দাও। তাদের শরীরের খেয়ালটাও আমাকে রাখতে হয়। তার উপর হাসপাতালে যাও, রোগীদের চিকিৎসা করো। আমার তো কোন জীবন না। আবার বাহিরে গেলে কৈফিয়ত দাও। বলতে বলতেই ঠাস করে খাবার টেবিলে পানির জগটা রাখল নারীটি। ফের বৃদ্ধা দুজন জড়সড় হয়ে বসল, মুখে তাদের কুলু পেটে আছে। এই মুহূর্তে কথা বলা মানে রণক্ষেত্রে ঝাঁপ দেওয়া। তাই চুপ করে বসাই শ্রেয়। তাদের মাঝে আরও একটি মেয়ে যে কিনা বসার ঘরের এক কোনায় শটান হয়ে দাঁড়িয়ে আছে ঝাড়ু হাতে। যেন নড়লেই বিস্ফোরণ ঘটবে। এখন তো কারো মুখে কোন কথা নেই। তারা একদম ভদ্র, কিছু বোঝে না। আমারও একটা জীবন, আমারও ঘুরতে ইচ্ছা করে। সারাদিন তোমাদের মতো এই বুড়োদের পেছনে সময় দেয়া আমার পক্ষে সম্ভব না। নয় নিজেদের জীবন গুছিয়ে নাও, নয় আমাকে আমার জীবন গুছিয়ে নিতে দাও। নারীটি বৃদ্ধাদের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল। মুখ লুকিয়ে থাকা ব্যক্তিদের মধ্যে এক মাঝবয়সী লোক সংবাদপত্রের থেকে হালকা মুখ বের করল। ইশারায় দরজার কোনায় দাঁড়িয়ে থাকা মেয়েটিকে কাছে ডাকল। মেয়েটি কচ্ছপের গতিতে হেঁটে তার কাছে আসলো। লোকটি ফিসফিস করে বলল, এই মিনি, কি হয়েছে, এত ক্ষেপে আছে কেন? আজকে তো নাস্তাটাও আমরা বানিয়ে রেখেছি। তাহলে ক্ষেপার কথা তো আমার সকাল সকাল না বলে কোথায় বেরিয়ে গিয়েছিল? জানি না, কিন্তু আফায় আইজগো অনেক চেচ্ছে, আপনিগো খবর আছে? মেয়েটি ও ফিসফিস করে বলল। মেয়েটি এই বাড়ির কাজের লোক। এই তুই আবারও অশুদ্ধ ভাষায় কথা বলছিস মিনি? তোকে আমি স্কুলে পাঠাই কি এভাবে কথা বলার জন্য? সাইফ চৌধুরী চোখ রাঙিয়ে বলল। মেয়েটি সাথে সাথে কান ধরে মাফ চাইল। এর মধ্যেই আবারও ঠাস করে শব্দ হলো। সাইফ চৌধুরী তাড়াতাড়ি আবারও মুখ লুকালো সংবাদপত্রের পেছনে। এগুলো কি? কি রান্না করেছ? এগুলো মুখে তোলা যায়? এত লবণ কেন? রুটি এরকম পোড়া কেন? আর রান্নাঘরের এই কি অবস্থা করেছ দুজনে? এটা রান্নাঘর নাকি আস্তাকুর? সিয়াসা রাগান্বিত গলায় বলল। আশফাক আহমেদ এবার সংবাদপত্র থেকে মুখ বের করল, বোকা বোকা হেসে বলল। হয়েছে কি গিন্নি, আমরা পরিষ্কার করতেই গিয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি এসে পড়েছ। তাই বলে এত রাগ করে না। সকাল সকাল এত রাগ করতে নেই। রাগ করব না বলছো? কি করেছো তোমরা? আমার চুলে এত তেল কেন? আমি হাসপাতালে যাব কিভাবে এই মাথা নিয়ে? রাতে ঘুমাও না কেন তোমরা? শরীর খারাপ হলে তো সেই আমাকেই দেখতে হবে। সিয়াসা দক্ষ হাতে ছুরি চালাতে চালাতে বলল। সে সবজি কাটছে বসার ঘরের সাথে লাগোয়া রান্নাঘরে বসে। চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছিল, তাই তো তেল দিয়ে দিয়েছি। ওইরকম রুক্ষ চুল নিয়ে তুমি হাসপাতালে যেতে কি করে? সাইফ চৌধুরী মিনমিন করে বলল। এখন এই তেলতেলে চুল নিয়ে আমি হাসপাতালে কিভাবে যাব? সিয়াসা উচ্চস্বরে বলল। সাইফ আর কোন কথা বলল না। কথা বললেই আরও ক্ষেপে যাবে। সিয়াসাও রাগে গোজগোজ করতে করতে বাঁধাকপি, গাজর, শসা, ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে তাতে মেয়োনিজ আর গোলমরিচ মিশিয়ে দিয়ে সালাদ বানিয়ে ফেলল। সেনাবাহিনীর কর্মকর্তা হওয়ায় তার বাবা আর নানাভাই খাবারের ব্যাপারে খুবই সচেতন। সাথে প্রত্যেকের পছন্দসই খাবার বানিয়ে ফেলল। 10টা বাজতেই সিয়াসা তড়িঘড়ি করে ঘর থেকে বের হলো, তৈরি হয়ে হাসপাতালে যাবে। বান্দরবন সদরের স্বনামধন্য হাসপাতালে সে ইন্টার্নি করছে। আর 2 মাস বাকি, তারপরেই একজন ডাক্তার হিসেবে পরিচিতি পাবে। রাগের প্রকোপ কমেছে বুঝতে পেরে সাইফ ধীরে ধীরে মেয়ের দিকে এগিয়ে গেল। নাস্তাটা করে যাও, বাচ্চা। সাইফ মুখ ছোট করে বলল। ভেবছিল মেয়ের রাগ কমেছে, কিন্তু না, মেয়েটা আবারও খেকিয়ে উঠল। খাবো না আমি, ক্যান্টিনে খেয়ে নেব। জুতো পরতে পরতে বলল সে। এই যে বুড়ো, শোন, আজ যদি কলিগদের সাথে আড্ডা দিয়ে চা খেয়েছ, তো তোমায় আমি দেখে নেব। সারারাত বসে বসে আমি তোমার বোরিং প্রেমকাহিনী শুনতে পারবো না। আমার ঘুম নষ্ট করে। 2 year শ অফ রিলেশনশিপ এন্ড নো কিসেস। 8 year শ অফ ম্যারেজ লাইফ অনলি 1 kid। ও মাই গড।
হাউ বোরিং। সিয়াসা হতাশা মিশ্রিত কণ্ঠে আবারও বলল বাবাকে। সব যোগ্যতা সবার থাকে না বুঝলে গিন্নি, আশফাক আহমেদ বিদ্রূপ করে বললেন। সাইফ ঠোঁটে ঠোঁট চাপল মেয়ে আর শ্বশুরের কথায়। সকলে পেয়েছে কি তাকে? গটগট পায়ে হেঁটে নিজের ঘরে নির্দিষ্ট ফটোফ্রেমের সামনে চলে গেল। হাস্যোজ্জ্বল মুখে এক নারী তাকিয়ে আছে সেথায়। দেখলে আশা তোমার মেয়ে আর তোমার বাবা কিভাবে ছোট করছে আমায়? আমি নাকি 2 বছরে তোমায় একটা চুমুও খাইনি। তুমি বলো আমি যে তোমায় কথায় কথায় চুমু খেতাম এই কথাটা কি আমি আমার মেয়ে আর শ্বশুরের সামনে বলতে পারি? আমি তো এগুলো উজ্জ্ব রেখে আমাদের কাহিনী শোনাই। এগুলো বলতে আমার কি একটুও লজ্জা করে না বলো? তুমি তো জানো আমি কত লাজুক, সাইফ বিচারের সুরে বলল স্ত্রীর ফটোফ্রেমের সামনে দাঁড়িয়ে। স্ত্রীর থেকে কোন আস্কারা পেল না সাইফ? পাবে কি করে? সে তো অযৌক্তিক কথা বলেছে, কথায় কথায় চুমু খাওয়া লোক লাজুক হয় কি করে? তাই তো স্ত্রী কোন পাত্তা দেয়নি তাকে। আবারও শুকনো মুখে ড্রয়িং রুমে চলে আসলো। নানা নাতনি তর্ক করছে। সিয়াসা নানাভাইকেও ছাড়ল না, সে নানাভাইয়ের উপরেও তেতে উঠল। তুমি কি করেছ? 20 বছরের বিবাহিত জীবনে মাত্র 2 সন্তান? আশফাক আহমেদ তীব্র প্রতিবাদ জানালো নাতনির কথায়। এটা কিন্তু তুমি ঠিক বললে না গিন্নি। একজন ডাক্তারের কাছ থেকে এটা আমি আশা করিনি। তুমি কি জানো না আমাদের দেশের স্লোগান, মেয়ে হোক বা ছেলে 2 সন্তানই যথেষ্ট? আমরা সরকারি কর্মকর্তা হয়ে এগুলোর অমান্য করলে সাধারণ জনগণ কি করবে? ওহ, আচ্ছা, তো কোথায় তোমার 2 সন্তান? সেই তো মাথা খাচ্ছ আমার। যত চিন্তা সব আমার মাথায়। 2 বুড়োর দেখাশোনা তো আমায় করতে হয়। তুমি এসেছো স্লোগান শোনাতে আমাকে। ঠিক কয়টা আদেশ মেনেছ সরকারের? সহসা আশফাক সাহেব চুপসে গেল। এত রেগে আছো কেন, গিন্নি? আশফাক সাহেব কথা ঘুরিয়ে বলল। রেগে থাকবো না? এইখানে আমার কপাল বরাবর বন্দুক ঠেকিয়ে ধরেছিল ওই উটকো মেজর। ভয়ে আমার হাঁটু কেঁপেছিল তবুও আমি শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। তোমাদের কথা খুব মনে পড়েছিল তখন। দেখেছ, অমন সাংঘাতিক সময়ও আমার তোমাদের কথা মনে পড়েছিল। কি পরিমাণে বিরক্ত করো তোমরা আমাকে। মৃত্যুর আগেও তোমাদের কথা আমার মনে পড়ে, নিজের কপাল দেখিয়ে বলল সিয়াসা। সাইফ আশফাকাত অঙ্কিত হয়ে গেল সিয়াসার মাথায় বন্দুক ঠেকিয়েছে কে? তবে প্রকাশ করল না। সিয়াসার সামনে তারা বরাবরই ভদ্রলোক। ওটা বিরক্ত হবে না গিন্নি, ওটা ভালোবাসা হবে। তুমি আমাদের অনেক ভালোবাসো তাই ওই মুহূর্তেও তোমার আমাদের কথা মনে পড়েছে, আশফাক সাহেব হাসি মুখে বলল। সিয়াসা এই কথায়ও রেগে গেল, সে মোটেই ভালোবাসে না এই বুড়োদের। সকাল থেকেই তার মেজাজ খারাপ হয়ে আছে। রেগে ধোপাধপ পায়ে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে যাও গিন্নি, আশফাক সাহেব চেঁচিয়ে বলল। না নেব না, আমি বাসে করে যাব, সিয়াসাও চেঁচিয়ে বলল। আশফাক দীর্ঘশ্বাস ফেলল, এমন রাগের সম্মুখীন তারা প্রায়ই হয়। তাদের গিন্নি কিনা। পেছনে ফিরতেই দেখা মিলল সাইফের, যে কিনা নাকমুখ কুচকে কিছু খাচ্ছে। সালাদে একটুও লবণ হয়নি মিনি, তাড়াতাড়ি লবণ মিশিয়ে দে, সাইফ চৌধুরী বলল কাজের মেয়ে মিনির উদ্দেশ্যে। আমার গিন্নি বানিয়েছে, ওটা যেরকম বানিয়েছে সেরকম খেতে হবে। কেউ কখনো খারাপ বলতে পারবে না। খেতে ইচ্ছে হলে খাবে, নয়তো না খেয়ে থাকুক, আশফাক সাহেব খাবার টেবিলে বসতে বসতে বলল। সাইফের কপাল কুঁচকে গেল। একই প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র জুনিয়র হোক, শ্বশুর জামাই হোক কিংবা একই ঘরে বসবাসরত পরিবারের অংশ হোক না কেন, দুজনের সম্পর্কের ভিত্তি কিছুটা নড়বড়ে। কেউ কাউকে সহ্য করতে পারে না। পায়ে পায়ে ঝগড়া বাঁধে দুজনের। যদিও এর পেছনে যুৎসই কারণ রয়েছে। জেনারেল আশফাক আহমেদের 2 সন্তান। এক ছেলে আশরাফ আহমেদ, যে পড়াশোনা শেষ করে বিদেশে কর্মরত, আর এক মেয়ে আশা আহমেদ। আশফাক আহমেদের স্ত্রী মারা যায় আশা আহমেদের 15 বছর বয়সে, তখন আশরাফ মাত্র 3 বছরের বাচ্চা ছিল। সেই থেকেই 2 ভাই বোন বাবার কাছে বড় হয়। সাইফ ঢাকাতে বেড়ে উঠেছে। আশফাক আহমেদ তখন জেনারেল পদে ছিলেন ঢাকা সেনানিবাসের। সাইফ তখন সবেমাত্র ক্যারিয়ারের সোপান গড়ছিল, মেজর পদে আরোহণ করে। সেখানে কর্মরত থাকাকালীন সাইফের সাথে আশার সাক্ষাৎ হয়। সেই সাক্ষাৎ প্রণয়ের রূপ নেয় খুব অল্প সময়ের মধ্যেই। টানা 2 বছর চুটিয়ে প্রেম করে তারা জেনারেল আশফাক আহমেদের অগোচরে। আশফাক আহমেদ কখনোই চায়নি তার পরিবারের আর কেউ এই পেশার সাথে জড়িত হোক। এর জন্যই সে কোনোমতেই রাজি ছিল না সাইফ এবং আশার ভালোবাসা মানতে। সে পুরোপুরি নাকচ করে দেয় সাইফকে। পরে তাই তারা পালিয়ে বিবাহ করে। মূলত এই কারণেই আশফাক আহমেদ ও সাইফ চৌধুরীর মধ্যে নীরব দ্বন্দ্ব এখনো চলে। আশা আহমেদ এবং সাইফ চৌধুরীর একমাত্র মেয়ে সিয়াসা চৌধুরী। সিয়াসার 6 বছর বয়সে আশা মারা যায়। তার মারা যাওয়ার পরে সাইফ বিনা অজুহাতে তার চাকরি থেকে অবসর নেয়। বান্দরবানে থাকাকালীন আশা মারা যায়, তাই সেখানেই নিজের বসতি গড়ে তোলে সাইফ ও আশফাক। আশফাক আহমেদ তার চাকরি যথাসময়ে শেষ করেই অবসর নেয়। সেই থেকে আশফাক ও সাইফ জন মিলেই সিয়াসাকে বড় করে। বান্দরবন সেনানিবাসের পাশেই বিশাল এরিয়া জুড়ে চৌধুরী নিবাস।
তার পাশে আশা ফাউন্ডেশন নামে এক বিশাল অনাথ আশ্রম রয়েছে যেখানে পথশিশু, আর্থিকভাবে অসচ্ছল শিশু, পিতা মাতাহীন শিশু সকলে স্বাচ্ছন্দ্যে বসবাস করে, পড়াশোনা করে। বাবা, নানা ভাই, নিজের কর্মব্যস্ততা এবং আশ্রমের এই শিশুদের নিয়েই সিয়াসার জীবন। একটা ঘরের সৌন্দর্য হলো সেই ঘরের কর্ত্রী বা গিন্নি, যার ভাষায় যেটা। একজন গৃহিণীর তত্ত্বাবধায়নে সংসার থেকে শুরু করে একটা পরিবারের ক্ষুদ্র ক্ষুদ্র অহেতুক জিনিসগুলো একটা নিয়ম শৃঙ্খলের মধ্যে থাকে। তেমনি একজন গৃহিণীর অনুপস্থিতিতে ঘরটা যেন নির্জীব দালানে পরিণত হয়ে যায়। তেমনি মায়ের অনুপস্থিতিতে সিয়াসা নিজের পরিবার আর সংসারটার হাল ধরতে পারলেও নিজের ব্যাপারে একদমই লাগাম ছাড়া। একটা মেয়ের বাচন ভঙ্গি, চলাফেরার ধরন ঠিক যেন তার মায়ের প্রতিফলন। মা যেভাবে চলাফেরা করে, সন্তানটাও মায়ের দেখাদেখি নিজেকে সেভাবে গড়ে তোলে। সিয়াসার এই শূন্যতা পূরণ করার জন্য কেউ নেই, তাই তার চলাফেরার ধরন ও লাগাম ছাড়া। যখন যেভাবে ইচ্ছা হয় তখন সেভাবে চলাফেরা করে। শাসন করার মতো কেউ নেই। সাইফও এর জন্য কখনো কিছু বলে না। মেয়ের মাঝে সে তার স্ত্রীকে খুঁজে পায় যে পাহাড় ঘেঁষে রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে বাস। বাসের মধ্যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের তালে সুর তুলছে কয়েকজন উপজাতি তাদের নিজ ভাষায়। সিয়াসা খুব একটা বুঝতে পারছে না, তবুও সে উপভোগ করছে। বাসে অবস্থানরত সকলের সাথে মাঝেমধ্যেই হাততালি দিয়ে হইচই করে উঠছে। ঠিক এই কারণেই সে কখনো গাড়ি ব্যবহার করে না। বাসে অনেক ভিন্নধর্মী মানুষের ভিড়ে তার সময়টা সুন্দর কাটে। এই যে ভাই, একটু ভদ্রতা বজায় রেখে সিটে বসুন। কারোর দ্বারা ভাই সম্বোধন পেয়ে সিয়াসা অবাকপানে নিজের দিকে একবার চোখ বুলালো। একটা ধূসর রঙা ওভার সাইজ টি শার্টের সাথে কালো প্যান্ট পরা সে। চুল খোলা রাখা তার অপছন্দ, তাই সেগুলো মিনি প্রতিদিন হাতখোপা করে দেয়। হাতে এপ্রন বেশভূষা বলতে এতটুকুই, তাতে যে কেউ তাকে ভাই ডাকবে এটা তার কল্পনাতীত ছিল। বাসের সিট থেকে পা বের করে কিছুটা উশৃঙ্খল হয়ে বসে সে গানের সাথে তাল দিচ্ছিল। ভ্রু কুঁচকে সে নিজের পেছনে তাকালো। তার পাশের জানালার সিটে একটা ছেলে বসা। উক্ত ব্যক্তি যে এমন সম্বোধন করেছে তাকে। কি বললেন আপনি? সিয়াসা আরেকটু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করল। ছেলেটা জানালার দিকে মুখ করে ছিল, সেভাবেই শক্ত কণ্ঠে শুধালো। ভদ্রতা বজায় রেখে সিটে বসতে বলেছি। আপনার পিঠ বারবার আমার গায়ে ধাক্কা লাগছিল। আমার অস্বস্তি বোধ হচ্ছিল। ওকে, সেটার জন্য দুঃখিত। কিন্তু আপনি আমায় কি বলে সম্বোধন করলেন মাত্র সেটা শুনতে চাইছি, সিয়াসা গম্ভীর মুখে বলল। ছেলেটা এবার মুখ ঘুরিয়ে তাকালো সিয়াসার দিকে। মুখের দিকে নয়, দেহের দিকে। তার মা বলে তার মতো চরিত্রবান ছেলে নাকি পুরো 4 এলাকাতে একটা খুঁজে পাওয়া যাবে না। মায়ের কথা সে মনে প্রাণে বিশ্বাস করে। এটা নিয়ে খানিক অহমিকাও কাজ করে নিজের মধ্যে। মায়ের কথা আরো জোরদার করতে সে কখনো কারোর মুখের দিকে তাকায় না। সচ্চরিত্রবান কিনা, নিজের পাশে আর চোখে তাকালে দেখেছে শুধু ধূসর রঙা একটা গেঞ্জি আর কালো প্যান্ট পরা কোন ব্যক্তির পেছনের দিকটা। তাই তো সে ভাই বলে সম্বোধন করেছিল। মায়ের ছেলে এটা বলেই বসেছিল, যুগ বদলেছে। তাই এখন আওয়াজ শুনে বুঝতে পারল ওটা কোন মেয়ে। আগে নিজের পোশাক আশাক মেয়েদের মতো করুন, তারপর অন্যদের থেকে মেয়ে সম্বোধন আশা করবেন। এখানে আমার কোন দোষ নেই। সিসা রেগে গেল এহেন কথায় খলবলিয়ে উঠে বলল, আমি কি ধরনের পোশাক পরব তা নিশ্চয়ই আপনি বলে দিবেন না। কিন্তু একজন পথচারী হিসেবে আপনার উচিত যাচবিচার করে কথা বলা। বুদ্ধি প্রতিবন্ধী লোক, চোখ দুটো বাড়িতে খুলে রেখে এসেছেন। কাকে কিভাবে সম্বোধন করতে হয় সেটুকু সেন্সও নেই আপনার। আর আপনি এসেছেন আমাকে ড্রেসিং সেন্স শেখাতে। ছেলেটা এবার না চাইতেও নিজের রাগী মুখটা তুলে তাকালো। আপনি তো ভারী বেয়াদব মেয়ে। গালিগালাজ করছেন কেন? দেখতে তো ভদ্র ঘরের মেয়ে মনে হয়। চোখের সাথে সাথে দেখছি কান্দুটোও নেই আপনার সাথে। গালিগালাজ কোথায় শুনলেন আপনি? আপনার মস্তিষ্কে সমস্যা রয়েছে দেখতে তো স্বাভাবিক মনে হয়েছিল। ছেলেটা যেন এবার রাগে লাল হয়ে উঠল। যেখানে তার মায়ের কাছে সে ভদ্র সভ্যের মূর্ত প্রতীক, সেখানে এই মেয়ে কিনা তাকে পাগল বলে আখ্যায়িত করছে। অভদ্র মেয়ে আপনি। কোথায় নিজেকে শুধরে নিবেন তা না আমার সাথে পায়ে পায়ে ঝগড়া করছেন। নেহাতি আমি ভদ্র ঘরের ছেলে দেখে এখনো কিছু বলিনি, নয়তো এতক্ষণে আপনার গাল লাল করে দিত, ছেলেটি রাগী কণ্ঠে বলল। সিয়াসা আরও কিছু বলার জন্য উদত হল। কিন্তু তার আগেই কন্ডাক্টর তাকে তার স্টপে নামার জন্য তাড়া দিতে লাগল। সে ছেলেটির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে নিজের ব্যাগ তুলে নিল। সময় থাকলে দেখিয়ে দিতাম অভদ্রতা কাকে বলে, বলেই হে গটগট পায়ে নেমে গেল বাস থেকে। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে এক সারিতে আছে কয়েকজন সৈন্য, নথিপত্র হাতে। শ্বাস নেওয়ার শব্দ ব্যতীত অন্য কোন শব্দ খুঁজে পাওয়া মুশকিল। বিগত 10 মিনিট আগে শক্ত চোয়ালদ্বয় একবার আলাদা হয়েছিল, এরপরে আর হয়নি। তীক্ষ্ণ নজর দুটি নথিপত্র ঘাটছে, নিজের কাজ বুঝে নিচ্ছে। নথিপত্র থেকে দৃষ্টি সরিয়ে দর্পণ গমগমে স্বরে জিজ্ঞাসা করল, আরও একজন সৈন্যের আজকে জয়েন করার কথা ছিল।
সে এখনো পৌঁছায়নি কেন? তন্মধ্যেই কেউ কক্ষের সামনে এসে হাঁফাতে হাঁফাতে সেলুট দিয়ে শটান হয়ে দাঁড়ালো। গুড মর্নিং স্যার। মে আই কাম ইন স্যার? দর্পণ ঘড়ির দিকে ইশারা করল। এখন কয়টা বাজে? আপনার কয়টায় পৌঁছানোর কথা ছিল? দুঃখিত স্যার, রাস্তায় একটা আপদ রাস্তা কেটেছিল তাই একটু লেট। আর বলতে পারল না ছেলেটি, তার আগেই দর্পণের বজ্রকণ্ঠের ধমকে কক্ষের সকলে কেঁপে উঠল খানিক। স্টপ গিভিং দিজ লেইম এক্সকিউজ। এই পেশায় থাকতে হলে এইসব লেইম এক্সকিউজেকে পিছে ফেলে চলতে হবে। এটা কোন কিন্ডারগার্টেন স্কুল নয় যে আপনি ক্লাস টিচারের কাছে এমন অজুহাত দিবেন আর আমি আপনাকে মাফ করে দেব। আরেকবার এমন ভুল হলে বিনা নোটিশে আপনাকে ফায়ার করা হবে। রিমেম্বার দিজ ওয়ান থিং। ছেলেটা সহ উপস্থিত সকলে নতমস্তকে মাথা নাড়ল। আশফাক আহমেদ দরজার বাহিরে দাঁড়িয়ে এগুলো পর্যবেক্ষণ করছিল। মুখে তার প্রসন্নতার দেখা মিলছে। পেশাগত জীবনে সেও এমন দুর্দম্য, তেজি, কর্মপরায়ণ ছিল। নিজের পেশাগত জীবনের কর্মব্যস্ততা এখন অনেক মনে পড়ে। প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার বেদনা তো এই কর্মব্যস্ততার মাধ্যমেই সে ভুলে থাকত। সৈনিকরা কক্ষ থেকে বেরিয়ে আশফাক আহমেদকে দাঁড়িয়ে থাকতে দেখতে সাথে সাথে সেলুট প্রদর্শন করল। আশফাক আহমেদ ইশারায় তাদের যাওয়ার অনুমতি দিল। চাকরি জীবনের শেষ অধ্যায়টা সে এই সেনানিবাসেই কাটিয়েছে। এখানকার জড়িত সবকিছু এখনও তার কাছে শ্রদ্ধাবনত। মে আই কাম ইন মেজর দর্পণ এহসান? আশফাক আহমেদের মুখদর্শন পেতেই দর্পণ তৎক্ষণাৎ সেলুট দিয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে গেল। গমগমে স্বরে বলল, অনুমতি নিয়ে আমাকে ছোট করবেন না স্যার। আশফাক সাহেব মৃদু হেসে কক্ষে ঢুকল। দর্পণ নিজের চেয়ার আগেই ছেড়ে দিয়েছিল। সম্মানের সহিত সেটা এগিয়ে দিল আশফাক আহমেদের দিকে। তবে আশফাক চেয়ারে বসল না। সে দর্পণের ডেস্কের সামনে রাখা কমন মানুষের চেয়ারে বসল। ওটা আপনার অবস্থান আপনাকেই মানায়। বসুন ইয়াং ম্যান। আপনার তাড়া না থাকলে 2 মিনিট আলাপ করা যাবে কি? আমার সকল ব্যস্ততার ঊর্ধ্বে আপনি স্যার। আমার সাথে আলাপ করার জন্য আপনার সময়ের হিসাব করতে হবে না। আর আমাকে তুমি করে বললে বেশি খুশি হব স্যার। আশফাক হেসে মাথা দুলালো। তোমার ক্যারিয়ারের শুরু থেকে তোমাকে এই 2বার আমি দেখছি। 2বারই আমি মুগ্ধ তোমার শিষ্টাচার, কর্মপরায়ণতায়। এগিয়ে যাও, আমাদেরকেও ছাড়িয়ে। গম্ভীর মুখটায় খানিক শ্রদ্ধার প্রলেপ পড়ে গেল দর্পণের। তো এখন বলো তো, আমার গিন্নি কি এমন অপরাধ করেছিল যে তুমি তার মাথায় বন্দুক ঠেকিয়েছ? দর্পণ প্রচুর বিব্রত, লজ্জিত বোধ করল আশফাকের কথায়। একটু বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল সে। লজ্জিত ভঙ্গিতে সে আশফাকের কাছে ক্ষমা চাইল। আশফাক আহমেদ হো হো করে হেসে উঠল দর্পণের লজ্জিত মুখ দেখে। ডোন্ট বি সরি মেজর, তুমি তোমার দায়িত্ব পালন করেছ। দায়িত্বের সামনে সবকিছু মূল্যহীন। আম রিয়েলি প্রাউড অফ ইউ। কিন্তু তোমার রাগ তো গিন্নি আমাদের উপর ঝেড়েছে। এরপর থেকে একটু দেখে শুনে নিও। আমার নানুভাই এমন কোন কাজ করে না যাতে অন্য কারোর সমস্যা হয়। দর্পণ ফের লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। মনস্পটে সকালের কিছু আবছা দৃশ্য তৈরি হতে লাগলো অযথাই। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সিয়াসা ক্লান্ত অবসন্ন দেহে হাসপাতাল থেকে বের হলো। রাত 8টা বাজে। জমজমাট পথঘাট। সকলে নিজ নিজ তাগিদে ছোটাছুটি করছে। বের হতেই দেখা মিলল 2 চেনা পরিচিত পাংশুটে মুখ। মেজাজটা অনতিবিলম্বে তার খারাপ হয়ে গেল। 2 বুড়ো গাড়ির সাথে হেলান দিয়ে 2 দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এদের কি আর কোন কাজ নেই তার পেছনে ঘোরা ছাড়া? জীবন নিয়ে বড্ড উদাসীন 2 জন। সিয়াসা চায় না তার জন্য কারোর জীবন থেমে থাকুক। তার বাবা নানা দুজনেই জীবনের অর্ধেকটা সময় থেকে একাকিত্বকে সঙ্গী করে কাটিয়ে দিয়েছে। বিবাহের 8 বছরের মাথায় তার মা মারা যায়। সেই থেকে বাবা একা একা নিজের জীবন কাটাচ্ছে, এটা তার ভালো লাগে না। বাবা নানা ভাইয়ের যথেষ্ট খেয়াল সে রাখতে পারে না। সেও চায় তার বাবাকেও কেউ ভালোবাসুক, সেবা করুক। বাবা অসুস্থ হলে তার পাশে থাকুক। তার নানা ভাই তো এখন প্রায়ই অসুস্থতায় ভোগে। সে কম চেষ্টা করেনি দুজনের জীবন গুছিয়ে দিতে। কিন্তু 2 জামাই শ্বশুর প্রত্যেকবার কোন না কোন গণ্ডগোল বাঁধিয়ে তার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে ধোপাধপ শব্দ করে গাড়িতে উঠে গেল। উচ্চ শব্দে দরজা লাগানোর শব্দে সাইফ আর আশফাক নিজ নিজ দুনিয়া থেকে বের হলো। এই দুনিয়ায় শুধু একটা চিন্তাই ঘোরাফেরা করে, কিভাবে শ্বশুরকে ঝালানো যায়। আর আশফাকের দুনিয়ায় চলে কিভাবে সাইফকে সায়েস্তা করা যায়। সাইফ উৎফুল্ল মনে হাসি হাসি মুখে গাড়ির পেছনে ঢুকে গেল। পকেট থেকে রুমাল বের করে পানিসহ সেটি এগিয়ে দিল। তার আগেই আশফাক আহমেদ আরও একটি পানির বোতল এগিয়ে দিল। সাইফের কপাল কুঁচকে গেল, থমথমে কণ্ঠে বলল, দেখছেন না আমি দিয়েছি, ওটা আপনার কাছেই রাখুন, সিয়া এটা খাবে। আশফাক মোটেই পাত্তা দিল না সাইফকে। সে চমৎকার হেসে সিয়াসার উদ্দেশ্যে বলল, গিন্নি এটা খাও। ঠান্ডা পানি, এটা ভালো লাগবে। সিয়া ঠান্ডা পানি খাবে না। টনসিল বেড়ে যাবে বাচ্চা। সাইফ তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, গিন্নির কোন ঠান্ডার সমস্যা নেই।
তুমি কোন হাতুড়ে ডাক্তারি শুরু করেছো এখানে বসে? আশফাক আহমেদ রাগী কণ্ঠে বলল। সিয়া দাঁতে দাঁত চেপে দুজনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল। সেভাবেই বলল, তোমাদের আমার আর সহ্য হচ্ছে না। কালকে ঘটক আসবে, দুজনে ভদ্র সভ্য হয়ে থাকবে। যা যা জিজ্ঞাসা করবে তার সঠিক সঠিক উত্তর দেবে। বিয়ে করে দুজনে বউয়ের পিছে ঘুরবে, আমার পেছনে যেন আর তোমাদের না দেখি। সহসা চুপসে গেল আশফাক। হাতের বোতল নিয়ে ধপ করে ড্রাইভিং সিটে বসে পড়ল। এই সাইফ একটা আলসে, অকর্মণ্য ছেলে। সব সময় তাকে দিয়ে গাড়ি চালবে আর নিজে আরাম করবে। মেয়ের কথায় সাইফ আরও উৎফুল্ল হয়ে উঠল। সত্যি? তাহলে তো আমাদের স্যালনে যেতে হবে, কি বলেন শ্বশুর আব্বা? সাইফ আশফাককে উদ্দেশ্যে করে বলল। আশফাক চোখ রাঙিয়ে তাকালো সাইফের দিকে। বিড়বিড় করে বলল, চরিত্রহীন ছেলে একটা। দেখো কিভাবে নাচছে বিয়ের জন্য। সিয়াসা দাঁত কিরমির করল বাবার কথায়। এই সব নাটক প্রত্যেকবার এমন করে। একজন ঘটক আসবে শুনলে হয়েছে, দুজনে স্যালনে গিয়ে বসে থাকবে সুন্দর জামাকাপড় পরে। দেখো পাপা। হ্যাঁ বাচ্চা বলো। ওহ পাপা, পুরো কথা বলতে দাও। হ্যাঁ হ্যাঁ বলো। দেখো পাপা, নানু ভাই, আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এবার যদি তোমরা কোন গন্ডগোল করো তবে আমি তোমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসব। কিন্তু বৃদ্ধাশ্রম তো বৃদ্ধাদের জন্য, আমরা তো ইয়াং, হ্যান্ডসাম ড্যাশিং বিবাহযোগ্য পাত্র। আমাদের তো বৃদ্ধাশ্রমে রাখবে না বাচ্চা। সাইফ চিন্তিত ভঙ্গিতে গম্ভীর মুখে বলল। সিয়াসা ডানে বামে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল। আশফাক আহমেদ ঢের খুশি হয়ে গেল সাইফের কথায়। আনন্দে খেই হারা হয়ে সে একটা ভুল করে বসল। উল্লাসিত চিত্তে সাইফের সাথে হাই ফাইভ করল। হাত মিলতেই জনের সুদবোধ ফিরল। তারা তো একে অপরের শত্রু, তবে তারা হাত কেন মিলাচ্ছে? থমথমে মুখে আবার দুজনে দুই দিকে ফিরে গেল। সিয়াসা হাল ছেড়ে দিল। ক্লান্ত ভঙ্গিতে জানালায় মাথা ঠেকিয়ে দিল। এদের সোজা পথে আনা তার পক্ষে সম্ভব নয়। খানিক বাদেই তাকে টেনে কেউ বুকে জড়িয়ে নিল। সাইফ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। সিয়াসাও নিশ্চিন্তে বাবার বুকে পড়ে রইল। কানে ফোন ঠেকিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আশা। মুখশ্রীতে তার ছেয়ে আছে একরাশ মলিনতা। মলিন দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার ওপারে ল্যাম্পোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। ঘর্মাক্ত, ক্লান্ত বদনে মৃদু হেসে দাঁড়িয়ে আছে সাইফ। তার কানেও ফোন ঠেকানো। ডিউটি থেকে ফিরে সোজা এখানে এসেছে। আশা কিছুক্ষণ পা থেকে মাথা অবধি অবলোকন করল সাইফের। বদনের সবখানে ক্লান্তির ছাপ। এমন দৃশ্য সে প্রতিদিন দেখে যখন দিনশেষে বাবা ঘরে ফিরে। প্রিয় মানুষগুলোর এমন ক্লান্ত মুখ দেখেই তাকে সারাজীবন কাটাতে হবে। বাসায় ফিরে যান, ফ্রেশ হয়ে কিছু খেয়ে বিশ্রাম নিন, আশা মলিন কণ্ঠে বলল। তুমি নিচে আসো, তোমায় দেখে তারপরে চলে যাব। সাইফের তোত্তারা কণ্ঠে অপর পাশ থেকে কোন জবাব আসলো না। লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অনেক আগেই। খানিক বাদেই কালো টি শার্ট কালো ট্রাউজার পরা কেউ অন্ধকার ভেদ করে ল্যাম্পোস্টের মৃদু আলোয় উদ্ভাসিত হল। হাতে একটা ঠান্ডা সফট ড্রিঙ্কসের ক্যান। সাইফ গা দুলিয়ে হাসল আশার মলিন মুখ দেখে। ক্রস্ত পায় সেও ল্যাম্পোস্টের তীব্র আলো থেকে বেরিয়ে মৃদু আলোয় রাস্তার পাশে নিম গাছের নিচে মেয়েটির সামনে দাঁড়ালো। আমার ক্লান্তিতে কারো মুখে মলিনতা ছেয়ে যায়, এতটুকু আমায় শান্তি দেয় আশা। আশা নিরুত্তর তাকিয়ে থাকল। গলায় থাকা স্কার্ফ দিয়ে সাইফের মুখ ঘাড় মুছিয়ে দিয়ে হাতে থাকা ক্যান সাইফের হাতে দিয়ে বলল, এটা খেয়ে নিন, পাপা চলে আসবে একটু পরেই। এমন মধুর মুহূর্তে ওই জাদ্রেল শ্বশুরকে কেন আনছো আশা? আর এই সামান্য ক্যান আমার মরুভূমির ন্যায় খা খা করা হৃদয় শীতল করতে পারবে না। অযথা এই আপদকে কেন আনতে গেলে? স্টপ সেইং জাদ্রেল টু মাই পাপা। পাপাকে বলে আপনাকে ফায়ার করে দেব চাকরি থেকে। আর এটা সামান্য ক্যান হলে আপনার জন্য অসামান্য ক্যান আমি কোত্থেকে আনবো? আশার কপট রাগ দেখিয়ে বলল। সাথে থাকতে আনতে যাবে কেন? সাইফ ঠোঁট উল্টে বলল। কথা পেঁচাবেন না মেজর, সরাসরি বলুন কি চাই। আশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল। আমার লজ্জা করে আশা, তুমি একটু কমন সেন্স খাটিয়ে বের করো কি আছে তোমার কাছে। তারপর ফতাফত আমাকে কয়টা চুমু দিয়ে দাও তো। আশা খানিকক্ষণ হা করে তাকিয়ে থাকলো অত্যাধিক পরিমাণে লাজুক ব্যক্তির দিকে। খানিক বাদেই সে খিলখিলিয়ে হেসে উঠল সাইফের অদ্ভুত কথার ধরনে। তার নাকি লজ্জা করে, তবে চুমু কে চাইল? আশা, নিরাশা করো না, প্রচুর ক্লান্ত লাগছে, একটু স্বস্তি দাও। সাইফ ছোট মুখ করে বলল। আশা শুনল। খাকি পোশাকটা পেটের কাছ থেকে টেনে আরেকটু অন্ধকারে নিয়ে আসলো। চারপাশে একদম জনমানবহীন। জেনারেল আশফাক আহমেদের বাড়ির সামনে কেউ নয়েজ করবে এমন সাহস কারণ নেই। সাইফকে অবাক করে দিয়ে তার আবদারের থেকেও বেশি কিছু দিল তাকে। লেদারের বুট জোড়ার উপর নিজের দুই পা রেখে দুহাতে গলা জড়িয়ে ধরল সাইফের। সাইফ অবাকপানে স্তম্ভিত, আশার কোমর জড়িয়ে ভারসাম্য রাখল। নিজের কপালে আর দুই গালে নরম ঠোঁটের স্পর্শ পেতেই সে চোখ বুজে নিল। তৃপ্ত কণ্ঠে বলল, আহ আশা, আমার কপালটা গাল দুটো ঠান্ডা হয়ে গেল। এখন ঠোঁট আর বুকটাও একটু ঠান্ডা করে দাও তো।
কথাটা বলতে দেরি আছে, বুক বরাবর ধারাম করে ছোট নরম হাতের কিল পড়তে দেরি হয়নি। সাইফ হো হো করে হেসে উঠল। লোভী লোক, আশা মেকি রাগ দেখিয়ে বলল। সাইফ হাসতে হাসতেই আশার গাল দুটো চেপে মুখের কাছে নিয়ে আসলো। মোহিত চিত্তে সময় নিয়ে তার কপালে সময় নিয়ে আশার কপাল চুলকে দিয়েছিলাম। প্রচুর অ্যালার্জি উঠেছিল তখন আশার। একদম লাল লাল হয়ে গিয়েছিল ওর কপাল। তীব্র রোমাঞ্চকর রুদ্ধশ্বাস আটকে রাখা মুহূর্তে অ্যালার্জি চুলকে দেওয়া শুনতাই সিয়াসা আর মিনি ধপ করে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো। এমনভাবে এলো যেন কেউ তাদের থাপ্পড় দিয়ে কল্পনা জগৎ থেকে বের করে দিয়েছে। সিয়াসা ভোতা মুখে কপাল কুঁচকে বাবার দিকে তাকালো, যে চোরাচোখে তার দিকে তাকিয়ে ঘাড় চুলকাচ্ছে। মিনি হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। আইজকাও চাচায় চাচিরে চুম্মা খাইতে পারে নাই আফা। চাচায় কোন্ট কামের না আফা, আপনি একদম ঠিক কথা কন, মিনি হতাশার কণ্ঠে বলল। সিয়াসা চোখ রাঙিয়ে তাকালো মিনির দিকে। মিনি তৎক্ষণাৎ কান ধরল। সে আবারও অশুদ্ধ ভাষায় কথা বলে ফেলেছে। ভুলে গিয়েছিলাম আপা, আর কমু না, থুককু আর বলবো না। সিয়াসা হাল ছেড়ে বাবার দৃষ্টি অনুসরণ করে বারান্দার দরজার দিকে তাকালো। আশফাক আহমেদ দাঁড়িয়ে একটা পাত্র হাতে। সিয়াসার বুঝতে বাকি রইল না তার বাবা কথা ঘুরিয়েছে নানা ভাইকে দেখে। তবে মনে মনে বেশ আনন্দিত হলো প্রথমবার বাবা মায়ের সুন্দর মুহূর্তের কাহিনী শুনে। সে ভালোবাসে বাবা মাকে অনুভব করতে। মা নামক মানুষটা এখন তার কাছে স্বপ্ন বই কি আর কিছু না। তাই তার সকল কর্মকাণ্ড বাবার থেকে শুনে কল্পনায় তার জীবন্ত চিত্র গড়ে তোলে। আশার কখনো কোন অ্যালার্জি ছিল না। তুমি এই অ্যালার্জি কোত্থেকে আবিষ্কার করলে? আশফাক থমথমে গলায় জিজ্ঞেস করল। সাইফ এলোমেলো দৃষ্টিতে রকিং চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পরনের ঢিলাঢালা টি শার্ট আরেকটু টেনেটুনে ঠিক করল। ঘাড়ের কাছটায় বারবার চুলকে মেয়ের দিকে তাকালো যে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। সাইফ ঠোঁটে ঠোঁট চাপল। আজকে মনস্থির করেছিল এখন থেকে তাদের প্রেম কাহিনী বলার সময় চুমু উজ্জ রাখবে না। এমনি সময় তো প্রতিদিন শ্বশুর ও বসে বসে তাদের প্রেমকাহিনী শোনে, তাই চুমুগুলো উজ্জ রাখে। এমনিতেই তো সারাদিন চরিত্রহীন লম্পট বলতে থাকে, এগুলো শুনলে নিশ্চিত তাকে কারাগারে ভরে রেখে আসবে। তাই তো আজ শ্বশুরকে দিয়ে খাবার গরম করতে পাঠিয়ে নিজে মেয়েকে নিয়ে বারান্দায় এসেছিল। কিন্তু এমন চরম মুহূর্তেই যে শ্বশুর এসে পড়বে তার ধারণা ছিল না। সেই শ্বশুরের গরম চোখের দৃষ্টি উপেক্ষা করে মিনমিন কণ্ঠে বলল, আশার অ্যালার্জি ছিল আপনি জানেন না। এমন অনেক কিছুই আছে যা আপনি জানেন না। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকলে জানার কথাও নাট। আমার মেয়ের খুঁটিনাটি এমন কোন অসুস্থতা নেই যা আমি জানি না। সাইফ আর কথা বাড়ালো না, তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়তে উদ্যত হলো। সত্যিই আশার কোন অ্যালার্জি ছিল না। যেতে যেতে গম্ভীর গলায় বলল, সিয়া, মিনি খেতে এসো, রাত অনেক হয়েছে। কিছু কিছু মানুষের মতো অযথা তর্ক করে সময় নষ্ট করা আমার একদম পছন্দ নয়। আমি অযথা তর্ক করে সময় নষ্ট করি? আশফাক রাগী কণ্ঠে বলল। সাইফ ভ্রু কুঁচকে তাকালো। আপনি কি কিছু কিছু মানুষ? তুমি আমাকেই বলেছ, আমি ঢের জানি। জানলে ভালো। সাইফ মুখ বাঁকিয়ে বলল। পাপা নানু ভাই এবার থামো। চলো খেতে চলো। সিয়াসা ধমকে উঠল। মিনি খাবার সাজিয়ে রাখছে টেবিলে। সিয়াসা রান্নাঘরে শসা টমেটো কাটছিল। মিনি হেলেদুলে রান্নাঘরের দেয়াল ধরে বলল, আপা জানেন আজকে ক্যান্টনমেন্টে নতুন একজন মেজর পরিদর্শনে এসেছিল। অনতিবিলম্বে সিয়াসার মাথায় দর্পণ নামক ব্যক্তি করা নাড়ল। সকালের সেই কাঠখোট্টা মুখাবয়বের চিত্র কান্নব্যতীত ফুটে উঠল মস্তিষ্কে। সে চোয়াল শক্ত করে মিনির দিকে তাকালো। তো কি হয়েছে? এখন কি আমি নাচব? না না, আপনি নাচবেন কেন? নাচবে তো আমাদের ক্লাসের মেয়েরা। এক একটা দুশ্চরিত্রা। জানেন মেজরকে দেইখা হুমড়ি খাইয়া পড়ছে। মেলা সুন্দর পোলা আফা। আপনি যদি দেখতেন একদম প্রেমে পইরা যাইতেন, মিনি হেলেদুলে বলল। সে এখন ক্লাস 9-এ পড়ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে পড়ে। সিয়াসা কপাল কুঁচকে দর্পণের চেহারা পুঙ্খানুপুঙ্খ মনে করার চেষ্টা করল। সে দেখেছে কিন্তু সুন্দর না খারাপ দেখতে তেমনভাবে মনোযোগ দিয়ে দেখেনি। মিনি কথা বললে যেকোনো এক ভাষায় বলবি। আর তার কথা তুই আমাকে কেন বলছিস? তোর ক্লাসের মেয়েরা অন্ধ হতে পারে, আমি অন্ধ না। কাক আর কবুতরের মধ্যে পার্থক্য করতে আমি জানি। সিয়াসা ছুরি চালাতে চালাতে বলল। আমার তো মনে হয় আপনি একবার তারে দেখলে নিজেরে অন্ধ কইতেন। অমন সুন্দর পোলারে কেউ কাক কইতে পারে না, মিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলল। সিয়াসার সহ্য হল না দর্পণের এত প্রশংসা। সালাদের বাটি নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। সকাল 6টা সেনানিবাসের রানওয়েতে সকলে দৌড়াচ্ছে। একপাশে সৈনিকরা শারীরিকভাবে দৌড়াচ্ছে। আশফাক সাইফ ক্লান্তিহীন দৌড়াচ্ছে। তারা যে অভ্যস্ত তা তাদের বাচন ভঙ্গিতেই প্রকাশ পাচ্ছে। সিয়াসা এসেছিল আজ বাবা নানার সাথে জগিং করতে। কিন্তু তাদের গতির সাথে আর না পেরে হাঁটু আঁকড়ে দাঁড়িয়ে পড়ল।
হাফাতে হাফাতে বলল, এই বুড়ো, আমি আর পারছি না, তোমরা আস্তে দৌড়াও। আশফাক দৌড়াতে দৌড়াতে পিছু ফিরল। মৃদু হেসে বলল, একজন জেনারেলের নাতনি হয়ে এতটুকুতেই হাঁফিয়ে উঠলে হবে না গিন্নি। কাম অন, আস্তে আস্তে চেষ্টা করো। অগত্যা সিয়াসা ধীরগতিতে দৌড়াতে লাগলো বাবা নানাকে অনুসরণ করে। দৌড়াতে দৌড়াতে নিজের পাশে কারোর গতি শ্লথ হতে দেখে সিয়াসা ঘাড় কত করে তাকালো ব্যক্তিটির দিকে। নারীরা প্যাচালো হয় জানতাম, তাই বলে এতটা? শুরুতে নিজের পরিচয় দিলেই তো বোঝাপড়া শেষ হয়ে যেত, সম্মুখে দৃষ্টি রেখে বলল দর্পণ। দর্পণকে দেখতেই সিয়াসা মনোযোগ সহকারে একবার তার আগাগোড়া পর্যবেক্ষণ করে নিল। একজন সেনাবাহিনীর উচ্চতা ধারণা করার অবকাশ রাখে না। ডার্ক ব্লু ট্রাউজার, সাদা টি শার্ট, সারা বদনে লেপ্টে থাকা শ্যামবর্ণ যেন ব্যক্তিটির জন্যই সৃষ্টি হয়েছে। যদিও ছেলেদের সৌন্দর্যের আরেকটা বহিঃপ্রকাশ হল শ্যামরঙা বরণ, কিন্তু এই ব্যক্তিটির শ্যামবর্ণ একটু বেশিই সুন্দর। সিয়াসা তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে নিল, এই লোককে এত পর্যবেক্ষণের কি আছে? পরিবারের নাম বেচে আমি চলি না। আমি অতি সাধারণ একজন মানুষ। এটাই আমার পরিচয়। পরিবারের নাম বেচে চলব না, কিন্তু তর্ক চালিয়ে পরিবারের নাম খারাপ করব। বাহ, নারী মানেই অসাধারণ চান্তাধারার অধিকারী, গমগমে স্বরে বিদ্রূপ করে বলল দর্পণ। একজন নারীর সামনে দাঁড়িয়ে আপনি নারীদের নামে বদনাম করছেন, আর আমি এখনো ভদ্রতার সহিত শুনছি। বিষয়টা ইন্টারেস্টিং, তাই না? কিন্তু এই ভদ্রতা বেশিক্ষণ টিকবে না, তাই সাবধান। সিয়াসা মৃদু হেসে বলল। কাঠখোট্টা মুখাবয়বের এক ভ্রু খানিক উঁচু হয়ে গেল। এটা আপনার কাছে বদনাম লাগছে? উমম, আমি যদি বলি আপনার পেটের ডান পাশের তিলটা অনেক সুন্দর, আই কোচিং, তাহলে এটাকে আপনি কি বলবেন? সহসা সিয়াসার গতিরোধ হল। দর্পণের দিকে তাকিয়ে থমকানো গলায় বলল, ইভটিজিং। না চাইতেও দর্পণের কাঠখোট্টা মুখাটাতে হাসির রেখা ফুটে উঠল। সে নিজেও গতিরোধ করল। অলস পায়ে সিয়াসার সামনে এসে দাঁড়ায় সে। মাঠ ভরতি সেনাদের মাঝখানে নিজের পেট দেখিয়ে দৌড়ানো মানে তাদের সিরিয়াস করা। ওভার সাইজ টি শার্ট পরলে ইন করে পরতে হয়। পরের বার থেকে এটা খেয়াল রেখে জগিং করবেন। আমার আগ্রহ জাগেনি বলে যে অন্য কারোর আগ্রহ জাগবে না, এটা ভাবা ভুল হবে ডক্টর সিয়াসা চৌধুরী। পরের বার এখানে কেউ হাত বসিয়ে দেবে, আপনি তার নাম দিবেন অশ্লীলতা। কিন্তু এখানে আপনার দোষটাই বেশি। সর্বপ্রথম নিজে সতর্ক থাকুন, পুরো পৃথিবী আপনার সাথে সতর্কতার সহিত প্রকাশ পাবে। শেষের গিটটা শক্ত করে বেঁধে দিয়ে বলল দর্পণ। সিয়াসা বোকার মতো নিজের টি-শার্টের দিকে তাকালো, যেটা কোমরের একপাশে শক্ত করে গিট বাঁধা। এখন আর উড়বে না দৌড়ের তালে। রাগে, লজ্জায় লাল হয়ে উঠা মুখটা তুলে সামনে তাকালে সেখানে কারো দেখা মিলল না। আরও একবার তাকে অপদস্থ করে ব্যক্তিটি নির্বিকার চলে গিয়েছে, যে এখন তার দৃষ্টিসীমায় ঝাপসা। ফাস্ট রান্নার সাইফ আশফাক আহমেদ সাদা পাঞ্জাবি পরে একদম ফিটফাট হয়ে সোফায় ভদ্র সভ্যের ন্যায় বসে আছে। একটু পরে ঘটক আসবে, তাই এত প্রস্তুতি। সাইফ বারবার হাত দিয়ে আধপাকা চুলগুলোতে করা কৃত্রিম রঙে রঞ্জিত চুলগুলোকে সেট করছে। একটু বাতাসে চুলগুলো উড়ে গেলেও সেগুলো আবার ঠিক করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। আশফাক আহমেদ গম্ভীর মুখে পায়ের উপর পা তুলে সোফায় গা এলিয়ে সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলল, আশা কি দেখেছিল এই চরিত্রহীন, লম্পট ছেলেটার মাঝে কে জানে? কর্মজীবনেও ছিল না কোন কর্মপরায়ণতা, আর না আছে জীবন নিয়ে কোন সিরিয়াসনেস। পুরো কর্মজীবনে প্রেম করে বেরিয়েছে। একে সেনাবাহিনীতে কে চাকরি দিয়েছিল। ট্রেনিংয়ের সময় যদি আমি থাকতাম তবে বিনা নোটিশে এটাকে ডিসকোয়ালিফাই করে দিতাম। এর জন্যই আপনি ছিলেন না। পুরো কর্মজীবন প্রেম করে বেরিয়েছি বলেই আপনি এখন নানা। সাইফের কথায় আশফাক তার দিকে তাকালো, যে তার মুখের কাছে কান দিয়ে বসে আছে। আশফাক নিজের মাথা পেছনে নিয়ে নিল। দূরে থাকো আমার থেকে, বয়স হয়েছে তোমর, এখন তো নিজের স্বভাব চরিত্র একটু বদলাও। আশফাক আহমেদ গম্ভীর গলায় বলল, আমার স্বভাব চরিত্রের জন্যই আপনি এখন সারাদিন গিন্নি গিন্নি বলে মাথা খেতে পারেন। আপনার উচিত আমায় ধন্যবাদ দেয়া, আমি কত অল্প বয়সে আপনাকে নানা বানিয়েছি। সাইফ ঠোঁট উল্টে বলল, তুমি একটা চরিত্রহীন, লম্পট, নির্লজ্জ ছেলে। তোমায় ধন্যবাদ তো দূরের কথা, আমি পারলে তোমায় জেলে ভরে রেখে আসি। আমার মেয়ের সাথে প্রেম করার সাহস হয় কি করে তোমার? আশফাক আহমেদ তেতে উঠে বলল। সিয়াসা সোফায় কোনুই ঠেকিয়ে কপাল হাত ঘষছে আর বাবা নানাকে দেখছে। মুখাভঙ্গি এমন, পারলে এখনই সে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। রাগটা গিলে নিলট সন্তপর্ণে, গমগমে গলায় শুধায়, ঘটক মশাই এখনো আসছে না কেন? সহসা সাইফ আশফাকের তর্ক থেমে গেল। নিজেদের জায়গায় ঠিকঠাক ভাবে বসল। অত্যন্ত ভদ্রতা ও নিষ্পাপের সহিত সাইফ বলল, আমি তো জানি না বাচ্চা, তুমি কথা বলেছিলে, তুমি খোঁজ নিয়ে দেখো রাস্তা ভুলে গেল কিনা। আশফাক আহমেদের দিকে তাকালে সেও কাঁধ ঝাঁকালো। সে জানে না। গম্ভীর মুখে সিয়াসা সোফা ছেড়ে উঠে গেল। আজ সে হাসপাতাল থেকে ছুটি নিয়েছে ঘটক আসবে বলে। সব ঠিকঠাক থাকলে আজকেই পাকা কথা বলবে বলেছিল, অথচ সে আসছে না।
সিয়াসা যেতেই সাইফ আড়মোড়া ভাঙল। সেভাবেই বলল, 56 বছরে এসে পাত্র সাজতেন, ভালোই লাগছে তাই না শ্বশুর আব্বা? আপনার কেমন লাগছে 74 বছরে এসে পাত্র সাজতেন? হাউ ইজ ইয়োর ফিলিংস? আশা থাকলে তোমাকে জুতো পেটা করত, আশফাক আহমেদ থমথমে গলায় বলল। ভুল। আশা থাকলে আপনি 1 ডজন নাতি নাতনির নানা থাকতেন, সাইফ পা দুলাতে দুলাতে বলল। চরিত্রহীন। ধন্যবাদ, সাইফ হাসিমুখে বলল। ঘটককে কি বলে তাড়িয়েছ? আশফাক আহমেদ প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করল। যেটা সত্য সেটা বলেছি। হু কি সেই সত্য? বলেছি আপনার সমস্যা আছে। আশফাক আহমেদের ভ্রু কুঁচকে গেল। কি সমস্যা আছে আমার? আশফাক আহমেদ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। সমস্যা মানে সমস্যা? এর আবার কি? কই, কখন আছে নাকি? কথা ঘুরাবে না সাইফ, তাহলে কিন্তু আমি সিয়াকে বলে দেব ঘটককে তুমি তাড়িয়েছ। বলুন, তাহলে আমিও বলবো আপনি আমাকে এই বুদ্ধি দিয়েছেন। তুমি বলবে না তাই তো? না। আফা, আফা। চাচায় আর নানায় আবারও বিয়া ভাঙছে, নিজেদের কথোপকথনেই মিনির চিৎকারে সাইফ হকচকিয়ে গেল। সাথে সাথে সোফা ছেড়ে উঠে মিনির দিকে চোখ গরম করে তাকালো সে। এই তোকে বেতন আমি দেই নাকি সিয়া দেয়? হ্যাঁ। আর তোকে কতবার বলেছি কারো কথা কান পেতে শোনা খারাপ কাজ। আপনারা আপারে অনেক কষ্ট দেন। সে কত খুঁজে এবারের ঘটকটা জোগাড় করছিল, আপনারা আবারও তাকে তাড়িয়ে দিয়েছেন। আমার কষ্ট লাগে আপার কষ্ট দেখলে, মিনি মলিন মুখে বলল। সাইফ কিছু বলতে পারল না। কারণ সিয়াসা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে সকলকে একদম প্রতিক্রিয়াহীন। সাইফ বুঝতে পারছে সে মেয়েকে কষ্ট দিয়ে ফেলেছে। কিন্তু তার তো কিছু করার নেই, এই জীবনে আসা ব্যতীত আর কারোর সঙ্গ সে চায়নি, চাইছে না এবং ভবিষ্যতেও চাইবে না। তবুও মেয়েকে কখনো মুখের ওপর না করে না। মাহিন মেয়েটা যখন যা করতে চায় তারা দুজনে হাসিমুখে সঙ্গ দেয়। ভুল পথে গেলে নিজ পন্থায় সঠিক পথ দেখায়। আশফাক দীর্ঘশ্বাস ফেলে সোফা ছাড়ল। সিয়াসার মাথায় হাত রেখে বলল, এগুলো এখন মাথা ঝেড়ে ফেলো গিন্নি। আর 1টা মাস রয়েছে তোমার সম্পূর্ণরূপে একজন ডাক্তার হয়ে ওঠার, সেদিকে পূর্ণ মনোযোগ দেও। জীবনের এই শেষ অধ্যায়টাতে আমরা দুজন শুধু তোমার জন্য বেঁচে আছি। তোমাকে নিয়েই আমরা আনন্দে রয়েছি। ভালো আছি। তোমরা ভালো নেই আমি জানি। দিন শেষে তোমাদের যত্ন নেয়ার একান্ত কেউ নেই। যে তোমাদের বুড়ো বুড়ো পা দুটো টিপে দেবে, পানির গ্লাসটা এগিয়ে দেবে, সময় করে ওষুধগুলো মনে করে খাইয়ে দেবে। আমি তোমাদের ঠিকভাবে যত্ন করতে পারি না, সময় দিতে পারি না। কথাগুলো বলতে বলতেই সিয়াসার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সাইফ মেয়েকে বুকে জড়িয়ে নিল। চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি চিন্তা করছো কেন বাচ্চা? আমরা এখনো বুড়ো হইনি। তুমি যদি এখনো বলো এই বুড়ো বুড়ো পা দুটো 500 মিটারের দৌড়ে প্রথম হয়ে আসবে। আল্লাহ তায়ালা অনেক শক্ত করে আমাদের বানিয়েছে যেন বুড়ো বয়সে নিজেদের ঢাল হয়ে থাকতে পারি। আর তুমি তো জানো না, এই যে তুমি আমাদের সারাদিন বুড়ো বলে পচাও। আমরা যদি এখনো রাস্তায় বের হই মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে আমাদের উপর। তাহলে কিসের এত চিন্তা? আমরা বুড়ো নই, ইয়াং হ্যান্ডসাম কচি যুবক। সাইফের শেষের কথায় সিয়াসা হো হো করে হেসে উঠল। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। গম্ভীর পরিবেশ আবার সুখময়, হাস্যোজ্জ্বল হতেই আশফাক আহমেদ মৃদু হেসে নিজের ঘরে পা বাড়াল। তার গিন্নির মুখের হাসি তাদের ভালো থাকার কারণ। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। 2 দিন মেজর দর্পণের থেকে হেনস্থা হয়ে সিয়াসার মস্তিষ্ক দর্পণ নামক ব্যক্তিকে নিজের শত্রুপক্ষ ভেবে নিয়েছে। দর্পণকে সে চোখে দেখতে পারে না, এমনকি তার নাম শুনলেও ক্ষেপে যায়। দর্পণ মানেই একরাশ বিতৃষ্ণা কাজ করে তার মধ্যে। বিকাল 4টা, আশ্রমের গেটের সামনে দাঁড়িয়ে আছে সিয়াসা। এক হাতে মুখের কাছে ঠেকিয়ে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। তার পাশে মিনি আর 10-12 জন বাচ্চা খেলা করছে। তখনই সেনানিবাসের ভেতর থেকে 4টা জিপ গাড়ি তাদের অতিক্রম করে যাচ্ছিল। সিয়াসা সরু চোখে সেদিকে তাকিয়েছিল। দ্বিতীয় গাড়ির দিকে চোখ পড়তেই সে চোখ মুখ কুঁচকে অনতিবিলম্বে অন্য দিকে ঘুরে বসল। দর্পণ কানে এয়ারপ্যাড লাগিয়ে কথা বলছিল, রাস্তার দিকে দৃষ্টি রেখে। সরু, বিচক্ষণ দৃষ্টি, যেন সর্বদা তৎপর অস্বাভাবিক কিছু দৃষ্টি আকর্ষণের জন্য। তাদের দেখে কারো মুখ ঘুরিয়ে নেওয়াও তার চোখে অস্বাভাবিক ঠেকেছে। দর্পণ পূর্ণ দৃষ্টিতে তাকালো সেদিকে। সিয়াসাকে দেখতেই ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। মস্তিষ্কে সেদিনকার রাগী, লজ্জিত মুখটা ভেসে উঠল। নিজের কাজ ব্যতীত সে কখনোই কোন কিছুতে ফোকাস করেনি। কিন্তু সেদিন অযথাই কারোর ধবধবে সাদা উদ্রের তিলটা তাকে লক্ষ্যচ্যুত করছিল। মাঠের সেনারা তো উদাহরণ ছিল মাত্র, সিডিউস তো সেই হচ্ছিল। নিজের সংযমতা ধরে রাখতেই সেদিন সে যেচে কথা বলেছিল। নয়তো ইহকালে কোন মেয়েকে ফ্রিতে অ্যাডভাইস সে দেয় না। এদের ফ্রি অ্যাডভাইস দেয়া মানে ফ্রি বিপদ ডেকে আনা। দর্পণদের গাড়ি চলে যেতেই সিয়াসা আনন্দিত হয়ে উঠল। এতক্ষণ দর্পণের উপস্থিতির কথা চিন্তা করেই সে সেনানিবাসে ঢুকতে পারছিল না।
যখন তখন সেনানিবাসে ঢোকা, পাহাড়ে চড়া, চা বাগানে বাচ্চাদের সাথে খেলা করা, প্রকৃতি বিলাস করা তার অভ্যাস। বিকালের শিফটে যেই বাচ্চাদের পড়াশোনা নেই তাদের নিয়ে ছুটল সিয়াসা। সেনানিবাসের সকলের সাথে দেখা করে সিয়াসা ঘুরছিল পুরো সেনানিবাসের আনাচে কানাচে। ঘুরতে ঘুরতেই সে কোয়ার্টারে চলে গেল। সেখানে যেতেই তার মনে অযাচিত একজনের কথা জেগে উঠল। মেজর দর্পণের কোয়ার্টার কোনটা? শুনেছে লোকটা কোয়ার্টারে থাকে। বাচ্চাদের নিয়ে ছুটতে ছুটতেই কাঙ্ক্ষিত দরজার সামনে আসলো সিয়াসা। নেমপ্লেটে গোটা গোটা অক্ষরে লেখা, মেজর দর্পণ অ্যাসান। সে মুখ বাঁকিয়ে সেটা কয়েকবার উচ্চারণ করল। ঘরটির চারপাশ খুঁটে খুঁটে দেখতে লাগলো সে। দরজার সামনের গলির সাথেই একটা বারান্দা রয়েছে যেখানে কারোর জামা কাপড় শুকাতে দেয়া। সিয়াসার মুখে হাসি ফুটে উঠল। মস্তিষ্কে শয়তানি বুদ্ধি ইতিমধ্যেই উৎপাত শুরু করে দিয়েছে। তাকে হেনস্থা করা এবার দেখিয়ে দেবে। জামাকাপড়গুলো থেকে বেছে বেছে সে একটার জিনিস হাতে নিল। মিনি সহ বাচ্চারা হা করে দেখছে। সিয়ার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? হোয়াট আর ইউ ডুইং সিয়া? ইটস ডার্টি। ডোন্ট টাচ দিজ, একটা 10 বছরের বাচ্চা ছেলে বলল। সিয়াসা শুনল না। ঘৃণিত কণ্ঠে কয়েকবার ইউ ইয়াক বলেই সে লাল কালো মিশ্রণের আন্ডারওয়ার টা 2 আঙুলের মাথায় চিমটি দিয়ে ধরে নাক মুখ কুঁচকে বলল, মির্জাফরের বংশধরগুলো মেজর ওয়ালিউল্লাহ, র অফিস রুমে গিয়ে একটা কাঁচি নিয়ে আসো তো। ফার্স্ট, তোমাদের কাছে 5 মিনিট টাইম। এটাকে ধরে বসে থাকা অসম্ভব, ইয়াক। তারা যেন কমান্ডের অপেক্ষাতেই ছিল। শৈশবের ভেজে দুরন্ত গতিসম্পন্ন পা দুটো চালিয়ে দিল। মিনি নাক মুখ কুচকে বলল, আফা, আপনি কি লজ্জা সরম বেইচা খাইছেন? কেউ যদি দেইখা ফালায় আপনি খেলার নাম কইরা এইডি করতাছেন। চাচার আর নানার কানে যাইতে সময় লাগবে না। সিয়াসা কোন কথা বলল না। শুধু শয়তানি হাসি দিল মিনির দিকে তাকিয়ে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। দর্পণ কোয়ার্টারে ফিরল রাত 9টায়। এসেই চটজলদি গোসল সেরে নিল। বেরিয়ে পুরো ঘরে একবার চোখ বুলালো। একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, সাথে লাগোয়া কিচেন। বুয়াকে বলেছিল রান্না শেষে ঘরটা গুছিয়ে রাখতে। অথচ যেমনটা রেখে গিয়েছিল তেমনটাই রয়েছে। কোমরে তোয়ালে প্যাঁচিয়েই সে পুরো ঘর গুছাতে শুরু করল। সোফায় বিছানায় বিছিয়ে রাখা কাপড় চোপড়গুলো অনাদরে বাস্কেটে ভরে রাখল। ডাইনিং টেবিল, টি টেবিল থেকে আধখাওয়া ক্যান, শুকনো খাবার সবকিছু যথাস্থানে রেখে কিচেনে উকি দিল। কালো কালো পানি, পানি ডাল, মুরগির ঝোল, তাতে সমুদ্রের জোয়ার বয়ে গেছে কয়েক দফা, এতটা পানি যেন হলুদ ধোয়া পানি। খাওয়ার ইচ্ছাটাই মরে গেল। সে চুপচাপ বেরিয়ে এলো সেখান থেকে। এসব সে নতুন দেখছে না। এই জীবনে কত কাজের বুয়া দেখল সে, তার ইয়ত্তা নেই। পুরো জীবনটাই তো এমন বুয়াদের দেখে দেখেই সে কাটিয়েছে। মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় জানতে, দেখতে আপন মানুষ, পরিবার কেমন হয়। তারা কি সন্তানদের ঘর গুছিয়ে রাখে? সন্তান বাড়িতে ফিরলে মায়েরা কি তাদের মাথায় হাত বুলিয়ে দেয়? তারা কি অনেক সুন্দর রান্না করে? নিজের ভাবনায় নিজেই হেসে উঠল দর্পণ। দিনশেষে এগুলো তার স্বপ্ন, আর সে একজন অনাথ। ছোটবেলায় একদিন খুব কেঁদেছিল। চিৎকার করে বলেছিল আল্লাহকে, হে আল্লাহ, পরিবার কেমন হয়? নিজের ঘর কেমন হয়? আপন মানুষ কেমন হয়? তারা কি অনেক ভালোবাসে একে অপরকে? তবে তার কেন একটা পরিবার নেই? সে কেন একা এই পৃথিবীতে? সেদিন কোন জবাব আসেনি, না আল্লাহ তায়ালার থেকে আর না অন্য কারোর থেকে। তারপর থেকে আর কোনোদিন এমন প্রশ্ন করেনি সে। আর না কেঁদেছে। নিজেকে গড়ে তুলেছে এমন কাঠখোট্টা রূপে। ভাবনায় বিভোর হয়েই দর্পণ শুকনো কাপড় চোপড়ের মাঝে কাঙ্ক্ষিত জিনিসটি উঠিয়ে নিল পরার জন্য। বাহিরে যাবে খেতে, কিন্তু ঢুকাতে গেলেই তার ভ্রু কুঁচকে যায়। সে কৌতূহলী দৃষ্টি ফেলে আন্ডারওয়্যারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। পেছনের দিকটার দুপাশে গোল গোল করে কেউ সযত্নে দুটো সার্কেল করে কেটে রেখেছে। দর্পণ মুখ বিকৃত করে সেটিকে হাতে মুখের সামনে মেলে ধরল। তবে 2 মিনিট যেতেই একলা নিস্তব্ধ ঘরটি কাঁপিয়ে দর্পণ হো হো করে হেসে উঠল। ক্ষণকাল এমনি পেট ফাটা হাসতেই কেটে গেল তার। এমন হাসি খুব কমই হাসে সে। হাসতে হাসতেই নিজের ল্যাপটপটা অন করে কিছু করল। কাবার্ডের ড্রয়ার থেকে আরেকটা বের করে পড়তে লাগলো। দৃষ্টি তার ল্যাপটপের স্ক্রিনে। উচ্চস্বরে হাসি মৃদু হাসিতে পরিণত হলো। ট্রাউজার পরে ঢিলেঢালা টি শার্ট জোড়াতে জোড়াতে বিড়বিড় করে বলল, বাবা নানার রাগটুকু পেলেও মাথাটা পায়নি। বিউটি উইদাউট ব্রেইন।